আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মনিরুল খান, আর সেই সঙ্গে আছেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি জনাব আ.ন.ম হেলাল উদ্দিন। প্রিয় দর্শক, ঠিক ঈদের প্রাক্কালে আমরা আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করেছি একটা বিশেষ কারণে। এই কারণটা হচ্ছে যে আমরা সবাই ঈদের আনন্দ নিয়ে আছি। অনেকে কুরবানি দিবেন, কেউ গরু, কেউ ছাগল, এবং নতুন পোশাক অনেকে কিনবেন। কিন্তু আমাদের এই দেশেরই আরেকটা ভূখণ্ড সেন্ট মার্টিন, সেখানকার মানুষদের ঈদ কিভাবে হচ্ছে এবং তাদের এই ঈদটাকে আনন্দময় অথবা স্বাচ্ছন্দ্য মধ্যে রাখার জন্য আমাদের ভূমিকাই বা কি? আমরা কি তাদেরকে হেল্প করছি, অথবা আমরা কি তাদেরকে তাদের মতো চলতে দিচ্ছি, নাকি আমরা তাদের জীবনের এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছি? করলে কেন করছি? এটাই আমার আজকের আলোচনার বিষয়। তো আমি প্রথমে জনাব হেলাল উদ্দিন ভাই আপনার কাছে যাচ্ছি। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব হেলাল উদ্দিন ভাইয়ের কাছে যাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো সেন্ট মার্টিনের সঙ্গে খুবই সম্পৃক্ত। আপনি কি জানেন এখন ওনাদের অবস্থা কেমন? সেন্ট মার্টিনের যারা অধিবাসী আছেন তাদের কি অবস্থা? ধন্যবাদ সম্মানিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই, আমাকে আপনার অনুষ্ঠানে ইনক্লুড করার জন্য। সমসাময়িক একটা বিষয়ের যে আপনি নির্বাচন করেছেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। কারণ সেন্ট মার্টিন হচ্ছে আমাদের বাংলাদেশের অবিচ্ছেদ্য একটা অংশ, এবং এই সেন্ট মার্টিনটা ভূরাজনৈতিক ভাবে খুব সেন্সিটিভ, এটা আমরা সকলেই জানি। সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে আসলে পলি মাটি গঠিত প্রবাল সমৃদ্ধ একটা দ্বীপ, কিন্তু দেশবাসীর কাছে একটা রং মেসেজ এস্টাবলিশড হয়ে গেছে, এটা হচ্ছে প্রবাল দ্বীপ। আসলে এটা পরিপূর্ণ প্রবাল দ্বীপ না, এটা একটা ইউনিয়ন পরিষদ। এখানে অ্যাপ্রক্সিমেট 12,000 স্থায়ীভাবে লোকজন বসবাস করে। এই দ্বীপের সৃষ্টির পর থেকে বর্তমানে এটা তাদের কাছে অনেক বেদনার এবং অনেক একটা দুঃখের ঈদ হয়ে এসেছে। প্রতি বছর তাদের যে স্বাভাবিক জীবনধারার যে প্রাণ চাঞ্চল্য থাকে, দ্বীপের মধ্যে এখন সেই চাঞ্চল্য নেই। তাদের মধ্যে একটা এখন সব দিকে অসুবিধা হলে একটা মানুষের বা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যখন যায়, তখন যাদের যে অনুভূতি, একটা মানে করুণ অবস্থা বিরাজ করছে। অন্যান্য বছর অ্যাপ্রক্সিমেটলি 1.5 থেকে 200 গরু কুরবানি হয় সেন্ট মার্টিন দ্বীপে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এইবারে কুরবানি করার মতো 10টা গরু, ইভেন কি 20টা গরু কুরবানি দেওয়ার মতো অবস্থা দ্বীপবাসীর নাই। তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করতেছে। বলতে গেলে একটা নীরব দুর্ভিক্ষ সেন্ট মার্টিনে বিরাজ করতেছে বর্তমানে। এটার জন্য অপ্রিয় হলেও সত্য, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সম্পূর্ণ অসাংবিধানিক এবং অন্যায়ভাবে ওখানে একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে, যেটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এই নিষেধাজ্ঞার কারণে যখন পর্যটন যাতায়াত বন্ধ হয়ে গেছে, তাদের আয় রোজগারের ব্যবস্থা বলতে গেলে একেবারে 90% অফ হয়ে গেছে। তো একটা তাদের আগে আমি থামাচ্ছি, তাদের আয় রোজগারের কি অন্য কোনো উপায় আগে ছিল না? তারা কি কেবল পর্যটনের উপর নির্ভরশীল? এরা আসলে বেসিক্যালি 80% এর উপরেই পর্যটনের উপর নির্ভরশীল। সেটা হচ্ছে কি, মূল ভূখণ্ডের সাথে যদি তাদের সার্বক্ষণিক যোগাযোগের অন্তরায় সৃষ্টি হয়, ধরেন ওরা লোকালি কিছু মৎস্য শিকার করলো বা অন্যান্য কোনো ব্যবস্থা যদি করে, তাহলে সেটা মূল ভূখণ্ডের সাথে যদি আপনি স্বাভাবিক যোগাযোগের ক্ষেত্রটা বন্ধ করে দেন, তাহলে তো মানে টোটাল একটা ইম্প্যাক্ট পড়ে। পর্যটনের উপর এমনিতেই 80% তারা নির্ভরশীল। এখন ধরেন গত বছর ডিসেম্বরে হঠাৎ করে আমাদের পরিবেশ মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করে যে ওখানে লোকজন যেতে পারবে। 1-2 মাস 1,000-1,500 করে মন গড়া একটা সিদ্ধান্ত দিলেন।
আমরা ব্যক্তিগতভাবেও ওনাদের সাথে, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যে সেন্ট মার্টিনের উপরে কেন আপনারা হঠাৎ করে এই এম্বার্গোটা দিচ্ছেন। এম্বার্গোর সাথে তো পরিবেশের কোনো সম্পর্ক নেই। একজন সচেতন নাগরিক হিসাবে আমরা সকলেই জানি পরিবেশের বিষয়টা হচ্ছে কি, আমি যদি পরিবেশের ক্ষতি হয় এমন কোনো অ্যাক্টিভিটিস করি, সেখান থেকে আমাকে নিবৃত করা যায় বা আমাকে পরামর্শ দেওয়া যায় যে আপনারা এগুলা করলে পরিবেশের ক্ষতি হবে। আমার স্বাভাবিক চলাফেরায় যদি বাধা দেওয়া হয়, এটা হচ্ছে সংবিধানের আর্টিকেল 36 এর সুস্পষ্ট লঙ্ঘন। তো এই ধরনের একটা অনৈতিক প্রজ্ঞাপন দিয়ে এই পুরো সেন্ট মার্টিনটাকে বলতে গেলে মূল ভূখণ্ডের সাথে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই কারণে আচ্ছা, একটা জিনিস যে কথাটা আপনি বললেন যে এইটা বন্ধ হয়ে যাওয়াতে ওখানকার মানুষের জীবিকা এখন একদম মানে নাই বললেই চলে, তাদের কোনো আয় নেই, ইনকাম নেই। তো এটা আপনি আমি টের পাচ্ছি, সরকার কি টের পাচ্ছে না? এবং সরকার কি এই জন্য তাদের বেঁচে থাকার জন্য কোনো ধরনের বিকল্প ব্যবস্থা করেছেন? সরকার কি তাদেরকে খাদ্যদ্রব্য অথবা প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র সহায়তা দিচ্ছে? এটা আমাদের জানা মতে এরকম সহায়তা দিচ্ছে না। গত কয়েকদিন আগে নৌবাহিনী তাদের ব্যক্তিগত উদ্যোগে কিছু সহায়তা দিয়েছে, কারণ আমাদের তো মানুষগুলাকে বাঁচিয়ে রাখতে হবে। তো মন্ত্রণালয় এই ধরনের কন্টিনিউ কোনো সিদ্ধান্ত নিচ্ছে বলে আমার জানা নেই। এবং আমরা আমাদেরকে সেন্ট মার্টিন বাসীরা যেটা জানাচ্ছে যে আমাদের এখানে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের চিকিৎসা সেবা নাই, আমাদের খাদ্য সামগ্রী নাই, এখন আমরা অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করতেছি। এই হচ্ছে বর্তমান সেন্ট মার্টিনের অবস্থা। আমরা জি, যদি আমাদের কোনো আমি আপনার কাছে আবার আসবো, এই প্রসঙ্গগুলো নিয়ে। আমি একটু যে কথাগুলি আপনি বললেন যে কোনো একটা কারণ দেখিয়ে তারা সেন্ট মার্টিনে মানুষের যাওয়া আসাটা বন্ধ করেছে, এবং এটাই আসলে কারণ নাকি অজুহাত, এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যাটা নিতে চাই। অধ্যাপক মনিরুল খান, আপনি শুনছিলেন আনম হেলালুদ্দিন সাহেবের বক্তব্য। আপনি কি ভাবেন যে আসলেই কি সেন্ট মার্টিনের যে আপনার যে অনেকে এভাবে বলেছিল যে পর্যটন শিল্পটা যদি রেগুলার হয়, বেশি পর্যটক যায়, তাহলে এই দ্বীপের অস্তিত্বই হয়তো একসময় বিলীন হয়ে যাবে, এ ধরনের একটা কথাও কিন্তু তোলা হয়েছিল এবং তুলেই এটাকে বন্ধ করে দেওয়া ছিল। আসলে আর আর হেলাল সাহেব একটা কথা বললেন যে নাকি পুরোটা কোরাল আইল্যান্ড না। তো আপনি তো এগুলো নিয়ে কাজ করেন, আপনি কি বলবেন এই ব্যাপারে? আসলে কি তাই? জি, ধন্যবাদ মাসুদ কামাল ভাই। বিশেষত আপনার অনুষ্ঠানে আপনাকে স্বাগত, আমাকে স্বাগত জানানোর জন্য। সেন্ট মার্টিন দ্বীপ খুব ক্ষুদ্র একটি দ্বীপ। এটি 5.9 বর্গ কিলোমিটার এলাকা, অর্থাৎ খুবই ছোট একটা জায়গা। তথাপি এর গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। তার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের শুধুমাত্র সেন্ট মার্টিনেই জীবন্ত প্রবাল পাওয়া যায়। এবং হেলালুদ্দিন ভাইয়ের কাছে যেটি শুনলেন, যে এটি প্রবাল দ্বীপ হিসেবে অনেকের কাছে পরিচিত হলেও বাস্তবিকভাবে টেকনাফ রেঞ্জের যে পাহাড় শ্রেণী, এই পাহাড় শ্রেণীরই একটি জেগে ওঠা মাথা বলা চলে এই সেন্ট মার্টিন। তো সেই পাহাড় শ্রেণীর মাথাতে আবার প্রবালের সমৃদ্ধি আছে, কিন্তু এটি পুরোপুরি প্রবাল দ্বীপ নয়। তো আহ, যদিও দ্বীপটি ছোট, কিন্তু এখানে 66 প্রজাতির প্রবাল পাওয়া গিয়েছে। এর সাথে 159 প্রজাতির পাখি, আহ বেশ কিছু প্রজাতির মাছ, গাছ, এগুলোর গুরুত্ব আছে। এবং আমরা যেটি দেখেছি যে মূলত শীতকালে বিপুল সংখ্যক পর্যটক এই দ্বীপটাতে ভ্রমণ করে, এবং দ্বীপের যে ধারণ ক্ষমতা তার থেকে অনেক গুণ বেশি সংখ্যক পর্যটক এই শীতকালে ভিড় জমান। এবং এটি অনস্বীকার্য যে শীতকালে পর্যটকদের যে চাপ পড়ে, সেই চাপটি আহ দ্বীপের যে প্রবাল থেকে শুরু করে অন্যান্য যে জীববৈচিত্র্য, তার জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়, এবং সেই আচ্ছা, বিবেচনায় একটা কথা আমি একটু বুঝতে চাই আপনার কাছে। আপনি বলেন যে শীতকালে প্রচুর চাপ পড়ে এবং সেটা দ্বীপের ধারণ ক্ষমতার চেয়ে বেশি। তো দ্বীপের ধারণ ক্ষমতা বিষয়টা কি? মানে লোক বেশি হলে কি এটা ডুবে যাবে নাকি? দ্বীপ তো না, নৌকা না। ধারণ ক্ষমতা হচ্ছে যে দ্বীপের আয়তনের তুলনায় আসলে কতজন পর্যটক একদিনে বা বিশেষ একটি সময়ে, একদিনে বা বিশেষ একটি সময়ে কত, সর্বোচ্চ কত সংখ্যক পর্যটক থাকলে
সেটি পরিবেশ প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়বে না। তার কি কোনো হিসাব আছে? এই বিবেচনা তার কি কোনো হিসাব আছে? আমার জানা মতে সেরকম কোনো হিসেব নেই, কিন্তু আমরা স্বাভাবিকভাবে যে সংখ্যাটি দেখি এটি আসলে খুব বেশি সংখ্যাই পর্যটক শীতের দিনে যান, এবং যখন এই পর্যটকের সমাগম হয়, আহ, যে সৈকতে সামুদ্রিক কাছিম ডিম পাড়তে আসে শীতকালে, তো তাদের সেই প্রক্রিয়াটা ব্যাহত হয়, দূষণ বেড়ে যায়, এবং সেই সব কারণেই ধারণা করা হয় যে যে প্রবাল, সেই প্রবালও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকাল কিন্তু জীবন্ত প্রবাল খুব কমই পাওয়া যায়। তো সেটি একটি দিক। এবং বর্ষাকালে যেটি হয়, যে বর্ষাকালে কিন্তু খুব বেশি পর্যটক সেখানে যান না, বিশেষত যখন এই টুরিস্ট লঞ্চ গুলো বন্ধ থাকে। আমি আগের কথা বলছি, এই বছরের কথা নয়। টুরিস্ট লঞ্চ গুলো যখন বন্ধ থাকে তখন এমনিতেই খুব বেশি পর্যটক সেখানে যান না। দ্বীপের যে অধিবাসীরা তারা সাধারণত ট্রলারে চলাচল করেন, বড় কাঠের ট্রলারে, এবং তখন দেখা যায় যে কিছু তরুণ পর্যটক যারা একটু সাহসী, তারা সেই মানে সেই কাঠের ট্রলারেই ভ্রমণ করে সেন্ট মার্টিনে যান, কিন্তু সেটি খুব বেশি সংখ্যায় না। তো যার ফলে বর্ষাকালে আসলে নিয়ন্ত্রণটা অত বেশি জরুরি ছিল না। এই নিয়ন্ত্রণটা জরুরি হচ্ছে শীতকালে, যখন খুব বিপুল সংখ্যক পর্যটক সেখানে যান, কিন্তু সেই সময়টাতেই আসলে নিয়ন্ত্রণটা জরুরি। কিন্তু আপনি যেটা বললেন শীতকালে জরুরি, কিন্তু আমি যতটুকু জানি তারা তো শীতকালেরই 2 মাস ওখানে যাওয়াটা খোলা রেখেছে, অন্য সময় তো বন্ধ। তাহলে যে সময় লোকজনকে নিয়ন্ত্রণ করা দরকার সেই সময় তারা ওপেন রেখেছে, আর যে সময় নিয়ন্ত্রণ করা দরকার খুব জরুরি না সেই সময় তারা বন্ধ রেখেছে, তাই নয় কি? জি, বিষয়টি অনেকটা সেরকমই যে আহ, বর্ষাকালে যখন একদমই পর্যটক থাকে না, তো যে সমস্যাগুলোর কথা হেলাল উদ্দিন ভাইয়ের কাছে শুনলেন, যে যদিও একদম শুরুতে দ্বীপের যারা অধিবাসী তারা অনেকটাই মৎস্যজীবী ছিলেন, কিন্তু এই পর্যটকের আনাগোনার কারণেই ধীরে ধীরে একটি বড় সংখ্যক অধিবাসী তারা কিন্তু পর্যটনের উপর নির্ভরশীল হয়ে গেছে। এবং তাদের মধ্যে অনেকেই প্রান্তিক জনগোষ্ঠী, অর্থাৎ সবাই তো আর অবস্থাপন্ন বা কটেজের মালিক না। কেউ কেউ হয়তো কোনো সামান্য কোনো কিছু ফেরি করে তার জীবন নির্বাহ করে, কেউ কেউ হয়তো ভ্যান চালায়। তো এই জাতীয় যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের বেশ সমস্যা হচ্ছে বলেই আমরা শুনছি, যে যেহেতু তারা অনেকাংশেই পর্যটনের উপর নির্ভরশীল ছিলেন, পর্যটন বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের যে জীবন জীবিকা সেটি সংকটের মধ্যে পড়েছে। তা আমার মনে হয় যে এর একটা বিকল্প ব্যবস্থা অবশ্যই করা উচিত আর কি, যাতে অন্তত প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তাদের একটা ব্যবস্থা হয়। আচ্ছা, আমি আবার একটু জনাব হেলালুদ্দিন সাহেবের কাছে যাচ্ছি। জনাব হেলালুদ্দিন, যে কথাটা মানে আমরা আলোচনা করছিলাম যে এখন যে আইনটা, সেই আইনে যে 2 মাস মানে খোলা আছে, সেই 2 মাসেই তো পর্যটকের ভিড়টা বেশি হয়, তাহলে এটা করে লাভটা কি দাঁড়ালো? ধন্যবাদ। এখন মাসুদ ভাই যে আমার কামরুল স্যার যে তথ্যগুলো দিলেন, এই সেন্ট মার্টিনটা হচ্ছে আসলে ব্যতিক্রম একটা আইল্যান্ড। এটা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ। আমরা এটাকে যদি সঠিক পরিকল্পনায় প্রণয়ন করে এটার নিরাপত্তা বা জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে স্যার যেটা বললেন, এই ধরনের কোনো পরিকল্পনা করি তাহলে কোনো সমস্যাই হতো না। এখন হঠাৎ করে কোনো পরিকল্পনা ছাড়া, বিশেষজ্ঞদের কোনো মতামত ছাড়া আপনি বললেন কি জানুয়ারিতে 2000 যেতে পারবে, ফেব্রুয়ারিতে 1000 যেতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এইটার কোনো যৌক্তিক কারণ আপনি বর্ণনা করলেন। তো আপনি একটা এত বড় নেশনকে যদি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে না করেন, আমাদের দেশে কামরুল স্যারদের মতো অনেক বিশেষজ্ঞ যারা এই সমস্ত বিষয়ে লেখাপড়া করেছেন তারা রয়েছে, সমুদ্র বিজ্ঞানী রয়েছেন। আমরা মন গড়া কোনো যুক্তি দিয়ে মানুষের মৌলিক অধিকার নিয়ে তো সিনেমিনি খেলতে পারি না। আমরা ওইখানে 10,000 পর্যটক গেলে কি ক্ষতি হবে, বা কাসিম যে জোনের দিন বেশি পাঠতে আসে সেই জোনটাকে আমরা কিভাবে সুরক্ষিত করতে পারবো, অন্যান্য জীববৈচিত্র্য সুরক্ষার জন্য আমরা কি ধরনের পরিকল্পনা নিতে পারবো, সেইটা না করে আপনি মন গড়া বন্ধ করে দিলেন যে 1000-এর বেশি দিতে পারবেন না। অন হোয়াট গ্রাউন্ড, হোয়াট বেসিস এর উপর আপনি এটা করলেন, এটাই তো আমরা বুঝতে পারছি। একটা দ্বীপ যেভাবে বছরের পর বছর চলে আসতেছে, হঠাৎ করে আপনি একটা এমবার্গো এখানে সৃষ্টি করলেন, এটার তো যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, আপনি নিজে না যখন তারা নিষেধাজ্ঞাটা আরোপ করলো, জি যখন তারা বললো যা,
তখন কি তারা ওই দ্বীপের অধিবাসীদের বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যাপারে কোনো ধারণা দিয়েছে? মানে ওই এলাকার লোকজন কি করে খাবে, এটা কি সরকারের যারা ওই নিষেধাজ্ঞা সিদ্ধান্তটা দিয়েছে তাদের আলোচনায়, তাদের কথায় কি উচ্চারিত হয়েছে? আপনি শুনেছেন? না, কোনো কিছুই তারা এই ধরনের ব্যাখ্যা দেয় নাই, স্থানীয় লোকজনকে আশ্বস্ত করে নাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নাই, এই পর্যটন ব্যবসায় আপনারা যতটুকু এফেক্টিভ হবেন আমরা সেটার একটা বিকল্প ব্যবস্থা রাখবো, যা আপনাদের যেন কোনো ক্ষতি না হয়। কোনো কিছুই বলেননি আপনি। একটা এম্পারারিজম মন মানসিকতা থেকে আপনি একটা নিষেধাজ্ঞা দিয়ে দিলেন। এটা করে আমরা খুবই সংক্ষুব্ধ। সাধারণ মানুষের কষ্ট সৃষ্টি হয় এই ধরনের কর্মকাণ্ড যারা করে, তাদেরকে আমরা কি ভাষায় ব্যাখ্যা করব? মাসুদ কামাল ভাই, আপনি চিন্তা করে দেখেন, আমাদের 10-12 হাজার মানুষ যাদের জীবন এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, এটার একটা যৌক্তিক কারণ তো আপনি দেখাবেন। এই জন্যই আমাদের সন্দেহ হয় যে সাম্প্রতিক সময়ে দেখেন যে করিডোর বা ইত্যাদি বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে, এটারই পূর্ব পরিকল্পনা কিনা এটা আমাদের সন্দেহ হয়। কারণ এই সেন্ট মার্টিন দ্বীপটা একদিকে যেমন ওয়ার্ল্ড হেরিটেজ, অপরদিকে হচ্ছে আমাদের ভূ রাজনৈতিক ক্ষেত্রে এটা খুবই সংবেদনশীল একটা জায়গা, যেটা আমরা বিগত সরকারের মুখে বারবার শুনতেছিলাম, আমি সেন্ট মার্টিন দিয়ে দিলে আজীবন ক্ষমতায় থাকতে পারবো। আমরা আশা করছি আপনারাও শুনতে পাচ্ছেন। এই ধরনের একটা দ্বীপে এই ধরনের মন গড়া সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিক ব্যাখ্যা ছাড়া এই সাহস দুঃসাহস আপনারা কোথায় পান? এটা তো আপনাদের কাজ না। যেখানে ঢাকা শহর দুদিন পর পরেই বায়ু দূষণের শীর্ষস্থান লাভ করছে, সেখানে এগুলা চিন্তা না করে আপনি সেন্ট মার্টিন নিয়ে কেন অযৌক্তিক ভাবে এই ধরনের একটা সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্ন জাতি আপনার কাছে রাখতেই পারে বা আমরা রাখতে ভাই, পারি। আমি আরেকটা জিনিস আপনাকে একটু বলতে চাই। অনেকে এই ধরনের কথা বলে থাকেন যে আমাদের যে কক্সবাজারের যে সমুদ্র সৈকত আছে অথবা সেন্ট মার্টিনের যে সমুদ্র সৈকত আছে, আমাদের যারা নাকি ওখানে পর্যটক হিসেবে যান, তাদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে, দায়িত্বহীনতার একটা প্রবণতা দেখা যায়। তারা এই আপনার এই সৈকতকে দূষণ, মানে দূষণ ছড়িয়ে দেন, এবং কক্সবাজারেও দেন এবং ওখানেও দেন। তো এই জিনিসগুলি কি আপনারা খেয়াল করেছেন? আপনারা তো কক্সবাজারে থাকেন, আপনারা তো এখানে অনেক কিছু নিয়ে কাজ করেন। তো এই দূষণগুলি কমানোর ব্যাপারে কি আপনাদের কোনো রকম ভূমিকা আছে কিনা? অথবা এটা আমরা কাজ করছি, এবং এই ব্যাপারে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য, পর্যটকদের সচেতন করার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান আছে। এইগুলা নিয়েই না আপনি কাজ করবেন, যে আপনারা এইভাবে দূষণ করতে পারবেন না, এইভাবে রাখতে পারবেন না। তাহলে সরকার যদি সাধারণ মানুষের বা আমাদের কর্মকাণ্ডে উৎসাহিত করে, সহযোগিতা করে, তাহলে এগুলা অতি শীঘ্রই নিরসন করা সম্ভব। আপনি অসুস্থ হয়েছেন তাই বলে কি আপনি মাথা কেটে ফেলবেন? এইটা কেমন কথা? জনাব অধ্যাপক মনিরুল খান, আপনার কাছে আবার আসছি যে সেন্ট মার্টিন সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে, যেটা একটা মানে নতুন ধরনের একটা দ্বীপ। এই ধরনের দ্বীপের উদাহরণ পৃথিবীতে খুব বেশি নেই। তো আসলে কি নেই? কোথাও কি নেই? আছে নিশ্চয়ই। যেখানে আছে সেখানের ব্যাপারে ওই দেশে, যে দেশে আছে ওই দেশের কর্তৃপক্ষ কি ওইটাকে একদম মানুষের যাওয়ার জন্য একদম নিষিদ্ধ ঘোষণা করেছে নাকি? এটা কি আপনি জানেন? আপনার কোনো ধারণা আছে? জি, ধন্যবাদ। সেন্ট মার্টিন বাংলাদেশের প্রেক্ষাপটে অনন্য, কিন্তু এটি বিশ্বের প্রেক্ষাপটে অনন্য এটি বলবো না। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও এই ধরনের অনেক দ্বীপ আছে, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। সেই সব দেশে বহু দ্বীপ আছে যেখানে আহ প্রবাল জন্মে এবং সেখানে বহু পর্যটকও যায়। কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশের উপকূলে শুধুমাত্র একটি দ্বীপেই প্রবাল জন্মে, সেই জন্য আমাদের কাছে অনন্য। বিশ্বের প্রেক্ষাপটে সেটি নয়, কিন্তু এই নানাবিধ চাপের কারণেই কিন্তু এটি সরকার এটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে, এবং সেই চাপগুলো আছে, এটি সত্যি। আবার একই সাথে এটিও সত্যি যে অন্যান্য দেশে আমরা যেটি দেখি যে এই জাতীয় দ্বীপে যে পর্যটন বা জীববৈচিত্র্য সংরক্ষণ, সেই কাজগুলো কিন্তু জনগণকে সম্পৃক্ত করেই করা হয়। প্রথমত হচ্ছে যে ধারণ ক্ষমতা অনুযায়ী তারা ওই স্থানীয় যারা, তাদের মাধ্যমেই সেখানে যে পরিবেশ বান্ধব পর্যটন, সেই পর্যটনটি তারা গড়ে তোলেন, এবং এমনকি সংরক্ষণের কাজেও, জীববৈচিত্র্য সংরক্ষণের কাজেও নানাবিধ উপায়ে স্থানীয়দেরকেই সম্পৃক্ত করা হয়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও আমি বলবো যে সেখানকার পর্যটন ব্যবস্থাপনা থেকে শুরু করে জীববৈচিত্র্য সংরক্ষণ, এই পুরো বিষয়টি যদি স্থানীয়দের সম্পৃক্ত করে করা হয়, তাহলেই কিন্তু সেটি টেকসই হবে।
কারণ সরকারের কোনো বিভাগের পক্ষেই আসলে কিন্তু এই যেখানে 12,000 অধিবাসী আছে সেই এরকম একটি দ্বীপে কোনো কিছুই কিন্তু জনগণকে সম্পৃক্ত না করে করতে গেলে সেটি কিন্তু টেকসই হবে না। তো যার ফলে স্থানীয়দেরকে সম্পৃক্ত করেই যাই করণীয় স্থানীয়দের আস্থায় নিয়ে এবং স্থানীয়দের সম্পৃক্ত করেই করা উচিত বলে মনে হয়। জি, জনাব হেলাল উদ্দিন, আপনি যে কথাটা অধ্যাপক মনিরুল খান বললেন যে স্থানীয়দেরকে সম্পৃক্ত করে করা উচিত এবং জীববৈচিত্র্যকে সংরক্ষণের জন্য কিছু কিছু কাজ করা উচিত, তো এই ধরনের কোনো উদ্যোগ কি সরকারের পক্ষ থেকে এই সরকার অথবা আগের কোনো সরকার কখনো আপনাদের চোখে পড়েছে কিনা? এই ধরনের কোনো উদ্যোগ আসলে এফেক্টিভ কোনো উদ্যোগ কোনো সরকারকেই কখনো নিতে দেখিনি। তো আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে কি, ধরেন এই সমস্ত জীববৈচিত্র্য সংরক্ষণ বা পরিবেশ নিয়ে যারা কাজ করেন ওনাদের সাথে বসে যদি একটা মানে সূক্ষ্ম এবং সুদূর প্রসারী পরিকল্পনা করা হয় তার তো আর কোনো সমস্যাই থাকে না। কারণ আমাদের কক্সবাজার, আমাদের সেন্ট মার্টিন, এগুলো হচ্ছে আমাদের আহ জাতির জন্য সর্বশ্রেষ্ঠ ঐতিহ্য। এগুলো রক্ষা করলে আমাদের ন্যাশনের ফিউচার খুব উজ্জ্বল হবে। এই জিনিসগুলো সরকারকে মাথায় রাখে। আমরা তো মাঝে মাঝে বলি, যার বাপ দাদা কোনোদিন জঙ্গল দেখা নাই সে যদি বনমন্ত্রী হয় তাহলে বন সুরক্ষা হবে কি? এই জন্য এক্সপার্টদের কাছে আমার ধরেন কামরুল স্যার আছেন যিনি পরিবেশ নিয়ে কাজ করেন, এই বিষয় নিয়ে লেখাপড়া করেছেন। বেলাল হায়দার সাহেব আছেন সমুদ্র বিজ্ঞানী, উনি এই বিষয় নিয়ে লেখাপড়া করেছেন। আর যারা সিনিয়র সিটিজেন আছেন, সাংবাদিকরা আছেন, যারা এগুলা নিয়ে কাজ করে তাদের সমন্বয়ে একটা পরিকল্পনা করতে হবে। আপনি মিনিস্ট্রিতে বসে আপনি সারা বাংলাদেশের পরিকল্পনা তো নিখুঁত ভাবে কখনোই করতে পারবেন। এই বোধটুকু আপনার আসতে হবে জাতির কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, এই কক্সবাজার সমুদ্র সৈকতকে আরো আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য এবং সেন্ট মার্টিনকে সুরক্ষা দেওয়ার জন্য। আমার জীববৈচিত্র্য থাকলে আমার জীবনযাত্রার মান উন্নয়ন হবে, এগুলো তো বুঝতে হবে। এই জন্য এক্সপার্ট যারা আছে, বিশেষজ্ঞ যারা আছে, তাদেরকে ইনক্লুড করে পরিকল্পনা নিতে হবে। আচ্ছা হেলাল ভাই, একটা কথা বলেন যে আপনি বেশ কয়েকজন ব্যক্তির নাম বললেন যারা নাকি সমুদ্র বিষয়ে জানে, পরিবেশ বিষয়ে জানে এবং এই ব্যাপারে তারা বিশেষজ্ঞ। তো যেহেতু নাম বললেন, আমি ধারণা করি তাদের সঙ্গে আপনার নিজের ব্যক্তিগত পরিচয় আছে, অথবা আপনারাও যেহেতু যেহেতু কোনো একটা ক্রাইসিস তৈরি হয়েছে, আমার ধারণা আপনিও তাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কিছু কথাবার্তা বলেছেন। তো তাদের সঙ্গে কথা বলে আপনার কি মনে হয়েছে? এই কাজটাকে তারা কি সমর্থন করেছেন যে এভাবে বন্ধ করে দিলে সেন্ট মার্টিন আবার উজ্জ্বল হয়ে উঠবে পৃথিবীর বুকে? এরকম কি ওনাদের মতামত কি আপনি এরকম পেয়েছেন কিছু? হ্যাঁ হ্যাঁ, আমরা পেয়েছি। সবার একই কথা আমাদের মতো, যেটা একটা সমন্বিত পরিকল্পনা ছাড়া এই ধরনের কোনো কিছু চাপিয়ে দিলে তো আর এটা ডেভেলপ করবে না। যেমন সেন্ট মার্টিনের আহ, জীববৈচিত্র্য বা পরিবেশের তো কোনো উন্নতি হচ্ছে না। আর কামরুল স্যার যেটা বললেন, জনগণকে সম্পৃক্ত না করে যদি কোনো পরিকল্পনা প্রণয়ন করেন, এক্সপার্টদেরকে সম্পৃক্ত না করে যদি কোনো পরিকল্পনা প্রণয়ন না করেন, তাহলে সেখানে তো গলত কিছু থাকবে, ভুল কিছু থাকবে। এই ভুলের মাসুল কিন্তু পুরো জাতিকে দিতে হবে, আপনাকে আমাকে দিতে হবে। সেন্ট মার্টিন তো কারো ব্যক্তিগত অ্যাসেট না, এটা পুরো দেশের অ্যাসেট। কক্সবাজার নিয়ে আমরা গর্ব করি। দেশের বাইরে কোথাও গেলে বুক ফুলিয়ে বলি যে আমাদের আছে ওয়ার্ল্ড এর লংগেস্ট স্যান্ডি সিপি, এবং সেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে লংগেস্ট মেরিন ড্রাইভ এবং ওয়ার্ল্ড এর লার্জেস্ট বে আমরা বিলং করি। এই তিনটা জিনিসের সমন্বয় সেন্ট মার্টিন, চারটা জিনিসের সমন্বয়, এটা কত বড় অ্যাসেট, এটা চিন্তা করতে হবে। চেয়ারে বসেই মন গড়া কোনো পরিকল্পনা করা থেকে বিরত থাকতে হবে। আমাদের এক্সপার্টদের কাজে লাগাতে হবে, সম্পত্তি কাজে লাগাতে হবে, জি জনগণের সাথে আলাপ আলোচনা করে সম্পৃক্ত করে তাদেরকে পরিকল্পনা করে সমৃদ্ধি হোক। জি, আমি আমি একটু অধ্যাপক কামরুল খান আপনার কাছে আসছি। যে জিনিসটা আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো যে এই যে বারবার বলা হচ্ছে যে এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে এবং সেই সঙ্গে আমাদের বাস্তবতাকে উপলব্ধি করে একটা কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তো আপনি তো নিজে এই ব্যাপারে একজন এক্সপার্ট, অথবা আপনার পরিচিত অনেকেই নিশ্চিত ধরনের এক্সপার্ট আছে। আপনি কি জেনেছেন যে এই ধরনের সিদ্ধান্তটা নেওয়ার আগে সরকারের পক্ষ থেকে আপনাদের এই এক্সপার্টদের সঙ্গে তারা বসেছিলেন? ঠিক কোন পর্যায়ে আলোচনা হয়েছে আমার ঠিক জানা নেই। তবে
মানে বিশেষজ্ঞ পর্যায়ে আমরা যতটুকু বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আহ, এই সেন্ট মার্টিনে যে পর্যটন সেটির উপর নিয়ন্ত্রণ জরুরি, কিন্তু একদম বন্ধ করে দিয়ে নয়। সেটি আমরা বলতে পারি যে আহ, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যতটুকু ধারণ ক্ষমতা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা, এবং সেই সাথে যে জায়গাগুলোতে জীবন্ত প্রবাল আছে, যেমন ছেড়া দ্বীপ যেটি একদমই দক্ষিণের ছোট একটি অংশ, সেই ছেড়া দ্বীপটা সম্পূর্ণরূপে আহ, পর্যটক পর্যটকের জন্য বন্ধ রাখা, এবং মূল যে দ্বীপ যেখানে পর্যটনের সুযোগ গড়ে তোলা আহ, গড়ে তোলার জন্য উপযুক্ত সেই জায়গাটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা, কিন্তু কখনোই কিন্তু একদমই পর্যটন বন্ধ করে দেওয়ার মতো মতামত কিন্তু আসলে কমই এসেছে। কারণ তার সাথে যেহেতু, যেটি শুরুতেই বলছিলাম, যে স্থানীয় মানুষের জীবন জীবিকা এমন ভাবে জড়িয়ে গেছে যে সম্পূর্ণরূপে বন্ধ করলে তার কিছু বিরূপ প্রভাব স্থানীয় মানুষের মধ্যে পড়াটা স্বাভাবিক। কিন্তু সরকার তো একদম বন্ধ করে দেয়নি, তারা তো 2 মাস খোলা রেখেছে। যে 2 মাস খোলা রেখেছে, তাতে কি ওই 2 মাসে কি ক্ষতি কম হবে? আসলে যে সময়টি খোলা রাখা হয়েছে ওই সময়টি নিয়ন্ত্রণ বেশি জরুরি বলে আমি মনে করি। কারণ আমাদের যে অভিজ্ঞতা, ওই শীতকালেই প্রচন্ড রকমের একটা চাপ পড়ে, বর্ষাকালে হুম। কিন্তু এমনিতেই মানুষ যায় না, কাজে সেই সময়টাতে খোলা রাখা বন্ধ রাখার মধ্যে যে খুব বেশি পার্থক্য তা কিন্তু নয়, মানে মূল চাপটা পরেই হচ্ছে শীতকালে, এবং সেই সময়টিতেই নিয়ন্ত্রণটা জরুরি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনো এক্সপার্টকে জিজ্ঞাসা করলেই উনি এই কথাটাই বলতেন, যে যেই সময়ে নিয়ন্ত্রণ করা জরুরি সেই সময় আপনি খুলে দিচ্ছেন কেন, তাই নয় কি? হ্যাঁ, আমার ধারণা যে বিশেষজ্ঞরা হয়তো সেদিকটাতেই বলবেন আর কি, কারণ আমরা যতটুকু দেখে থাকি যে মানে প্রায় যদি আমি শতাংশের হিসেবে বলি, 90% পর্যটকই কিন্তু শীতকালে সেন্ট মার্টিন ভ্রমণ করে থাকে, প্রায় 90%। কাজেই সেই 90% পর্যটক যখন ভ্রমণ করেন তখনই কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কি ধরনের নিয়ন্ত্রণ আরোপ করব বা কিভাবে আমরা এই পর্যটকদের ব্যবস্থাপনা করব। বর্ষাকালে কিন্তু বিষয়টি আসলে সেই ধরনের চ্যালেঞ্জিং, এবং সেই সাথে ওই যে সামুদ্রিক কাছিমের যে ডিম পাড়ার একটি বিষয় আছে, সেটিও কিন্তু শীতকালেই তারা ডিম পাড়তে আসে, বর্ষাকালে কিন্তু সামুদ্রিক ও কাছিম পাড়তে আসে। আচ্ছা, তাহলে আমি এখন আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, নিশ্চয়ই আপনারা খোঁজখবর রেখেছেন এর মধ্যে। এই যে গত কয়েক মাস ধরে এখানে পর্যটকরা যাচ্ছে না, এতে সেন্ট মার্টিনের মানুষের কথা বাদ রাখেন, মানুষ না হয় সরকারের কাছে গুরুত্বপূর্ণ না, তো ওই দ্বীপের যে আপনার এই প্রাকৃতিক যে বৈশিষ্ট্য, সেক্ষেত্রে কি আপনি মানে কেমন ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন? মানে যদি মানুষের চাপ কম থাকে বা না থাকে তাহলে স্বাভাবিকভাবে সেটি জীববৈচিত্র্যের জন্য, মোটা দাগে যদি বলি, জীববৈচিত্র্যের জন্য ভালো। সেখানে প্রথমত হচ্ছে দূষণ কমে আসে, দ্বিতীয়ত হচ্ছে যে যখন পর্যটক থাকে তখন সেখানে রাতের বেলা লাইট জ্বলে, যে যেসব কটেজ আছে সেগুলোতে লাইট জ্বলে, সেই লাইটের ব্যবহার কম থাকবে। তৃতীয়ত হচ্ছে যে যখন পর্যটক থাকে, ইদানিং যেটি চালু হয়েছে ওখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, এবং ওই ভাড়া করা সাইকেল দিয়ে পুরো দ্বীপটার ওই সৈকত দিয়ে ভ্রমণ করা যায়। তো সেই পুরো দ্বীপটাতে যে যে ধরনের ডিস্টারবেন্স হয় সেই ডিস্টারবেন্সটা বন্ধ থাকবে। তো সর্বোপরি যদি বন্ধ থাকে এটি জীববৈচিত্র্যের জন্য ভালো, কিন্তু একই সাথে যদি সেটি সাধারণ মানুষের উপর আবার বিরূপ প্রভাব ফেলে, তাহলে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করাটা প্রয়োজন বলে মনে হয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এবার আনম হেলালুদ্দিন আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই এই বিষয়টা নিয়ে, যে আপনারা তো কক্সবাজারের থাকেন, মানে আপনারা সেন্ট মার্টিনের নিকটতম প্রতিবেশী আপনারাই। সেই হিসাবে প্রতিবেশীর প্রতি আপনাদের একটা দায়িত্বের ব্যাপার আছে। তো এই যে ওখানকার পর্যটন বন্ধ হয়ে গেছে, ওখানকার মানুষের জীবিকা বলতে গেলে বন্ধ হয়ে গেছে, তার কি কোনো চাপ আপনারা অনুভব করছেন কিনা, অথবা আপনাদের ভেতর থেকে কোনো ধরনের অন্তর্গত দায়িত্ব অনুভব করছেন কিনা, আপনারা কি করছেন আসলে এখন? আমরা আসলে এই ঘটনাটা যখন করেন, পরিবেশ মন্ত্রণালয় ডিসেম্বরে যখন প্রজ্ঞাপনটা দিয়ে দেয়, তখন থেকেই আমরা একটা অন্তর্জালায় ভুগছি। এই কারণে ভুগছি যে ধরেন ওইখানে 2000-এর পরিবর্তে 5000 মানুষ পেলে কি অসুবিধা হবে, এইটার রিপ্লাই আমরা পাইনি। আমাদের পর্যটন কক্সবাজার জেলা
অর্থনীতিটা নির্ভর করে পর্যটনের উপর, আপনি জানেন মাসুদ ভাই। তো এখন পর্যটনের উপরে যখন একটা চাপ আসে বা পর্যটনের উপরে যখন একটা এম্বার্গো আসে, তখন আমরা আসলে খুব আহ, মানে ইয়ে হয়ে যায়, আমরা বিমর্ষ হয়ে যাই। এখন ধরেন কামরুল স্যার যেটা বললেন, এটা হচ্ছে কি, কাসিম যখন ডিম পাড়ে তখন কাসিমের নিরাপত্তার জন্য একটা জোন করে দিলে সেখানে যদি কেউ না যায় তাহলে তো আর কোনো অসুবিধা থাকার কথা না। মানুষের জন্যই তো পরিবেশ, পরিবেশের জন্য কিন্তু মানুষ, মানুষ ভালোভাবে বাঁচবে, সুন্দরভাবে বাঁচবে, এই জন্য আমাদের চারিপাশের পরিবেশটা ভালো দরকার। এখন আমি যদি দুর্ভিক্ষের কবলে পড়ে একটা অনিশ্চিত জীবনের দিকে ধাবিত হই, আমি পরিবেশ দিয়ে কি করব? তো যেই জিনিসটা বারবার কামরুল স্যার বলছেন যে কাসিম যখন ডিম পাড়ে, ডিম পাড়ার কখন মৌসুম সেটা আমরা জানি, কাসিমের জন্য একটা নিরাপদ জোন করে দিলেই তো ঝামেলা কমে। এবং অতিরিক্ত আলু প্রজ্বলনের বিষয়ে এম্বার্গো আপনি দিতে পারেন যে এই ধরনের আলু আপনারা এই সময় ব্যবহার করতে পারবেন, তাহলেই তো হয়ে যায়। এই ধরনের কিছু পরিকল্পনা প্রণয়ন করলে এম্বার্গোটা আর দেওয়া লাগে। এখন ধরেন আপনাকে তো সমীক্ষা করে বলতে হবে যে কত হাজার মানুষ ওখানে গেলে দ্বীপের উপর এক্সট্রা চাপ পড়বে। যারা এই এম্বার্গোটা দিয়েছে তারা তো দ্বীপের ইতিহাসটাই জানে না, এই দ্বীপটা কত শত বছর আগে সৃষ্টি হয়েছে। অনেকে আপনি শুনেছেন বলেছে 2045 সালে এটা ডুবে। এটা কোন বেসের উপর, কোন গ্রাউন্ডের উপর, কোন বিশেষজ্ঞ রিপোর্টের উপর আপনি বলবেন? এটা জাতিকে জানাবেন না? এটা তো দৃষ্টতাপূর্ণ একটা পদক্ষেপ বলে আমরা মনে করি। তো আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা যেন এই ধরনের দৃষ্টতাপূর্ণ সিদ্ধান্ত না নেয়। আপনি মানুষের কল্যাণের জন্য কাজ করলে, আমি মাসুদ ভাই আপনার কল্যাণের জন্য কোনো ইনিশিয়েটিভ নিলে তো আপনাকে জানাতে হবে। আপনাদের বিব্রতকর অবস্থায় ফেলে তো কোনো উন্নয়ন আমি করতে পারবো। তো না আমরা আশা হেলাল ভাই, করি আপনি আপনি যেভাবে কথা বলছেন, আপনার কথা থেকে মনে হচ্ছে যে আপনি একটা প্রশ্ন আলটিমেটলি বলতে চাচ্ছেন যে আহ, কার জীবন বেশি ইম্পর্টেন্ট, কাসিমের জীবন না মানুষের জীবন? মানুষের জীবন, জি, তো মানুষের মানে জীবন তো বেশি কাসিমকে তো বাঁচতেই হবে, কাসিমকে বাঁচতে হবে, কাসিমকে ডিম পাড়তে হবে, কিন্তু মানুষ যদি না খেয়ে মারা যায়, ওই কাসিম দেখবে কে? কাছেন দেখবে কে? এটাই তো আমার প্রশ্ন। তো মানুষকে আগে সূক্ষ্ম পরিকল্পনা প্রণয়ন করেন। আমরা তো জীববৈচিত্র্য নিয়ে কাজ করি, আমরা চাই জীববৈচিত্র্য আমাদের চারিপাশে হিলবিল করে সব সময় সমৃদ্ধি, এটাও জীবন। কিন্তু সেটা একটা সুষ্ঠু পরিকল্পনা করতে হবে। আমরা আচ্ছা সেন্ট হেলাল ভাই, মার্টিনে আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই। এই প্রশ্নটা হলো যে সেন্ট মার্টিন দ্বীপের বয়স কত? সেন্ট মার্টিন দ্বীপে মানুষের বসতি শুরু হয়েছে কত বছর আগে? এবং এই সেন্ট মার্টিন এত বছর এটা বরং আমাকে অধ্যাপক মনিরুল খান আপনি একটু কাইন্ডলি আমাকে যদি বলতেন যে সেন্ট মার্টিন দ্বীপের বয়সটা কত আসলে, এবং এই দ্বীপে মানুষের বসতি শুরু হয়েছে কত বছর আগে থেকে? এটা সেন্ট মার্টিন দ্বীপের বয়স তো সুনির্দিষ্ট করে বলা মুশকিল, কিন্তু এটা কয়েক লক্ষ বছর হবে যদি আমরা দ্বীপের সৃষ্টি বলি। এবং ধারণা করা হয় যে যখন সমুদ্র সমতলের উচ্চতা অনেক কম ছিল তখন এটি টেকনাফের পাহাড় শ্রেণীর সাথে সংযুক্ত ছিল। এবং যে কারণে আমাদের টেকনাফ অঞ্চলের যেসব জীববৈচিত্র্য পশু পাখি সেগুলোর অনেকগুলোই কিন্তু সেন্ট মার্টিনে আমরা দেখতে পারি, যেগুলো হয়তো সমুদ্র দিয়ে সাঁতরে এত দূর যাওয়ার কথা না। আর মানুষের বসতি হচ্ছে 1880-র দশক থেকে শুরু। তারও আগে সাধারণত আরব বণিকরা যখন এই দিকটাতে আসতেন বঙ্গোপসাগরে, তারা সেখানে বিশ্রাম নেওয়ার জন্য বা স্বল্প সময়ের জন্য তারা সেখানে থাকতেন। কিন্তু তখনও বাংলাদেশ বা এই অঞ্চলের স্থায়ী বসতি সেখানে গড়ে ওঠেনি। স্থায়ী বসতিটা গড়ে উঠেছে 1880-র দিকে। এবং শুরুর দিকে সবাই প্রায় ছিল মৎস্যজীবী। এবং 90-এর দশক পর্যন্ত কিন্তু যারা সেখানকার অধিবাসী, এরা মূলত এই মৎস্যজীবী হিসেবেই তারা জীবন নির্বাহ করতেন। এবং 90-এর দশকের পরে বিশেষত সেন্ট মার্টিনে যখন এই জেটিটা হলো, জেটি হওয়ার আগ পর্যন্ত কিন্তু সেখানে গিয়ে কোমর পানিতে নামতে হতো। আমিও প্রথম যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম সেখানে ওই ট্রলার থেকে কোমর পানিতে মানে নামতে হতো। তো সেরকম একটি পরিস্থিতিতে কিন্তু পর্যটক খুব একটা যেতেন না। এই পর্যটকের আগমন শুরু হয় কিন্তু এই গত 30 বছরের মধ্যে বলা চলে। এবং এই এই পর্যটন বাড়ার ফলে যেটি হয়েছে, আহ, মানে ওই যারা আগে মৎস্যজীবী ছিলেন তারা অনেকাংশেই কনভার্ট হয়ে এই পর্যটনের উপর নির্ভরশীল হয়ে গেছে।
আচ্ছা, এই 30 বছরে আপনি আপনার মানে এই যে জ্ঞান, আপনার যে অভিজ্ঞতা এই বিষয়ে, তাতে কি সেন্ট মার্টিন দ্বীপে কে অধপতিত দ্বীপ মনে হচ্ছে কিনা, মানে আগের চেয়ে কি এটার কোয়ালিটি খারাপের দিকে গিয়েছে কিনা, গেলে কতটুকু গিয়েছে? এটি তো খুব মানে দৃশ্যমান ভাবেই অনেক খারাপের দিকে গিয়েছে। প্রথমত হচ্ছে যে আগে যে প্রবালের কথা আমরা বলি ঘুরে ফিরে, এই প্রবাল কিন্তু বেশিরভাগ ছিল জীবন্ত প্রবাল, কিন্তু এখন আপনি জীবন্ত প্রবাল কমই পাবেন। তার হয়তো অনেক কারণ থাকতে পারে, পর্যটন একটি কারণ, সেটি আবার একমাত্র কারণ নয়। আরো একটি বিষয় বলা হয়নি, সেটি হচ্ছে যে কুকুরের সংখ্যা। আগে কিন্তু এত বেশি সংখ্যক কুকুর সেখানে ছিল না, কিন্তু পর্যটন বাড়ার সাথে সাথে যেহেতু সেখানে রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং খাবারের অ্যাভেলেবিলিটি সেখানে হয়েছে, সেই সাথে কুকুরের সংখ্যাও, বেওয়ারিশ কুকুরের সংখ্যাও কিন্তু মানে অনেক বেড়ে গেছে। তো সেগুলোও কিন্তু খুব দৃশ্যমান। এবং সর্বোপরি দ্বীপের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীও কিন্তু 30 বছর আগে স্বাভাবিকভাবেই অনেক কম ছিল, কারণ দ্বীপের যে সেখানে খুব বেশি সংখ্যক মানুষের আসলে জীবন জীবিকার সুযোগও ছিল না, কিন্তু আসলে পর্যটনকে কেন্দ্র করেই সেখানে সবকিছু গড়ে ওঠে। জি। আমি একেবারে শেষ প্রশ্নে আসছি। জনাব হেলাল উদ্দিন, আপনার কাছেই যাচ্ছি শেষ প্রশ্নটা নিয়ে। এই যে অধ্যাপক মনিরুল খান যে কথাটা বললেন, যে কুকুর বেড়েছে, মানুষ বেড়েছে, এখন কুকুর না হয় সরিয়ে দেওয়া যায়, মানুষ কি করবেন? কুকুরকেও মেরেও ফেলা যায়, মানুষকেও তো মারতে পারবেন না। তাহলে আপনাদের কি পরিকল্পনা, কি আপনারা কি ভাবছেন যে সেন্ট মার্টিন দ্বীপকে কিভাবে মানে আরো বেশি ভাইব্রেন্ট করা যায়? আহ, ধন্যবাদ মাসুদ কামাল ভাই। এখন জনসংখ্যা বাড়তেছে, ঠিক আছে স্যার, যেটা বললেন 30 বছর বা 40-50 বছর আগে থেকে জনবসতি শুরু হয়েছে। শুরুর দিকে ছিল মাত্র 1000 খানেক পরিবার, এগুলো বাড়তে বাড়তে এখন 10-12 হাজার হয়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়েও কিন্তু কাজ করতে হবে, যে মানুষ যদি এইভাবে আয়তনের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে দ্বীপের জন্য বসবাসের জন্য স্মুথলি আর বসবাস করতে পারবে। আর এই দ্বীপটা সৃষ্টির পর থেকে কিন্তু এটার আয়তন কম বেড়েছে একটু একটু, আমাদের কাছে আচ্ছা। যত ইয়ে আছে। তো এখন আসলে আমি সব কথার শেষ কথা হচ্ছে কি, একটা সমন্বিত পরিকল্পনা করতে হবে। কিছু মানুষ প্রয়োজনে আমরা মূল ভূখণ্ডে নিয়ে আসতে পারি, যদি এটা অতিমাত্রায় চাপ বেড়ে যায় ইন ফিউচার। সবকিছু নিয়ে একটা পরিকল্পনা করতে হবে। তো কুকুর যেগুলো আছে সেগুলো তো অভুক্ত রেখে আমরা এখন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। কিছু কুকুর যদি বেশি হয়ে যায়, এখানে কিছু কুকুর আমরা মূল ভূখণ্ডে সরিয়ে আনতে পারি। জি। সবকিছু মিলিয়ে একটা সুন্দর। মানে আমি আমি যতটুকু বুঝলাম আপনাদের দুইজনের সঙ্গে কথা বলে, যে যা কিছুই করেন, সমস্যা হলে সমস্যার একটা সমাধান করা লাগবে। কিন্তু সেই সমাধানটা, যারা এই সমাধানটা জানেন, বুঝেন, যারা তাদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে, এবং যারা এখানে অবস্থান করছেন তাদের জীবনকেও গুরুত্ব দিয়ে তারপরে একটা সমন্বিত একটা সমাধানের দিকে আমাদেরকে যেতে হবে। কিন্তু তা না যে একজন ব্যক্তি অথবা কয়েকজন ব্যক্তির একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা, এবং হঠাৎ করে চাপিয়ে দেওয়াটা, এটা পুরো এলাকার জন্য, ওই এলাকার মানুষের জন্য, ওই এলাকার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রাণীকে মানুষ, সেই মানুষের জন্য এই জিনিসটা একটা বড় চাপ হিসেবে আপনারা বিবেচনা করছেন। এবং এরকমও ধারণা অনেকে করছেন যে কাছিম বাঁচাতে জেনে আমরা মানুষকে অভুক্ত মেরে যেন না ফেলি। আমি মনে করি, প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমিও এটাই মনে করি, আমরাও এটা ভাবতে চাই, আপনারাও ভাবুন যে আমাদের জন্য কি বেশি জরুরি। অবশ্যই আমাদের জন্য দ্বীপ জরুরি, আমাদের জন্য পাখি জরুরি, গাছ জরুরি, কোরাল জরুরি, কাসিম জরুরি, কিন্তু মানুষও তো জরুরি। সেই জিনিসটাকে কিভাবে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কিভাবে আমরা অগ্রসর করে নিয়ে যেতে পারি, সেটাই হতে পারে আমাদের পরবর্তী লক্ষ্য। সেই লক্ষ্যে সরকার যাচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আর পাশাপাশি তাৎক্ষণিক সমস্যা হিসাবে আপনারা ভাবুন, আমরা যেমন এই দেশের অধিবাসী, এই দেশের 10,000 অধিবাসী কিন্তু সেই সমুদ্রের মধ্যে, ওই দ্বীপের মধ্যে বসবাস করছে। তাদের জীবন, তাদের যে কষ্ট, সেই কষ্ট আপনাকে স্পর্শ করছে কিনা, সেটাও কিন্তু মানুষ হিসেবে
আপনার আমার দেখার বিষয়। সরকার দেখছে কিনা বলতে পারবো না, কিন্তু সরকার দেখুক এই প্রত্যাশা আমরা করতে চাই। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে ঈদের আগাম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।